আজকে আমরা কথা বলবো কিভাবে আসলে B2B প্রাইসিং করতে হয়। তো আমাদের B2B প্রাইসিংয়ের ক্ষেত্রে আমরা যখন একটা ব্যবসা শুরু করি, যেখানে আমরা শুধুমাত্র বিজনেসদেরকে কোনো ধরনের সার্ভিস দিয়ে থাকি, সেটা সফটওয়্যার সার্ভিস হতে পারে, সেটা ফিজিক্যাল সার্ভিস হতে পারে। আমরা যে জিনিসটা করে থাকি সেটা হচ্ছে যে কাস্টমারদের সাথে কথা বলতে থাকি যে আমাদের প্রোডাক্ট এরকম, আমাদের প্রোডাক্টে এই ফিচার আছে, আমাদের প্রোডাক্টের এই ফাংশনালিটি আছে। অ্যান্ড দেন অ্যাট সাম পয়েন্ট যখন আমরা দেখি যে কাস্টমার কনভিন্স হয়ে গেছে এবং কাস্টমার আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আমি তোমার সার্ভিসটা নিতে চাই, তো তুমি আসলে তোমার প্রাইসিংটা বলো, ঠিক ওই মুহূর্তে আমরা আসলে ফ্রিজ হয়ে যাই। আমরা আসলে ভালো করে বলতে পারি না আজকে প্রোডাক্টের প্রাইসিংটা কি হবে। এবং আমরা যেহেতু যদি সফটওয়্যার হয়ে থাকে তাহলে সাবস্ক্রিপশন দিয়ে থাকি ছোট ছোট ChatGPT অথবা নেটফ্লিক্স। তো আমরা মনে করি যে ওই ধরনের একটা প্রাইস রেঞ্জে আমাদের সার্ভিসটা বা সফটওয়্যারটা প্রাইস করা যাবে। এক্ষেত্রে যেটা আমাদের সবসময় ভুল হয় সেটা হচ্ছে যে আমরা অনেকটা আন্ডার প্রাইস করে ফেলি আমাদের প্রোডাক্টটাকে। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কিভাবে করে আমরা আসলে কি ক্রাইটেরিয়া বা কি কোর থিংসগুলো আমরা মাথায় রেখে আমরা আমাদের প্রাইসিংগুলোকে ডিজাইন করতে পারি। ফার্স্ট যেই জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে দ্য ভ্যালু ইকুয়েশন ফলো করা। ভ্যালু ইকুয়েশন ফলো করলেই মোটামুটি অলমোস্ট 80% অফ দ্য প্রাইসিং আমাদের ফিক্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যেই সার্ভিসটা দিচ্ছি টু আওয়ার B2B ক্লায়েন্ট, সেটা আসলে তার অপারেশনালি বা তার অর্গানাইজেশনে কতটুকু ভ্যালু অ্যাড করতেছে। এবং if your product or service is not available, তাহলে এক্সিস্টিং কি রিসোর্সেস ইউজ করতেছে এবং সেইটাতে তার কত খরচ হচ্ছে। সাধারণত when an organization takes any of the service, they are looking to like reduce cost অথবা reduce time অথবা reduce effort। তো যে কোনো একটা ক্রাইটেরিয়াকে মেজার করে আমরা কিন্তু আসলে একটা মেজার করতে পারি যে কোনো একটা প্রোডাক্টের আসলে কতটুকু ভ্যালু আমরা ক্লায়েন্ট এন্ডে প্রোভাইড করতেছি। ফর এক্সাম্পল, তুমি যদি একটা অটোমেটেড কাস্টমার সার্ভিস সলিউশন দাও অথবা একটা টিম ওয়ার্কিং স্পেস একটা সলিউশন দাও, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে এই সলিউশনটা যদি আমার কাস্টমারের কাছে না থাকে তাহলে সে কতটুকু ভ্যালু সে ইনকার করতেছে। এবং আইডিয়ালি যদি মনে করো যে কোনো একটা সার্ভিসের ভ্যালু তুমি মনে করো কাস্টমার এই মুহূর্তে ফর এক্সাম্পল অ্যানুয়ালি 10 লাখ টাকা খরচ করতেছে, সো ইউ ক্যান ডেফিনেটলি মেক এ প্রাইস যেটাতে মনে করো যে এখন 10 লাখ টাকা খরচ করতেছে, সো তুমি ওকে যদি ইভেন 50 to 60% অফ দ্য প্রাইস অফার করো, তাহলে হচ্ছে তোমার জন্য ওই প্রাইসিংটা ফিজিবল হয়। সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হয় ইন কেস অফ প্রাইসিং, সেটা হচ্ছে যে কস্ট।
তো আসলে কতটুকু কস্ট ইনকার হচ্ছে টু প্রোভাইড দ্যাট সার্ভিস। আমরা যদি মনে করো যে একটু আগে যেটা বললাম যে কাস্টমারের যদি 10 লাখ ভ্যালু লাগে, আমরা যদি 6 লাখে অফার করি, অ্যান্ড আমরা দেখলাম যে আসলে আমাদের ওই সার্ভিসটা দেওয়ার জন্য আসলে কস্ট লাগতেছে 2 থেকে 3 লাখ টাকা, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা একটা রিজনেবল প্রাইসিং। বাট যদি আমরা কস্ট দেখি যে আসলে 7 লাখ টাকা পড়ে যাচ্ছে আর আমি প্রাইসিং করতেছি 6 লাখ টাকায়, তাহলে সেটা আসলে রিজনেবল প্রাইসিং হয় না কোনোভাবে। তো কস্টের দিকটাও খেয়াল রাখতে হবে। অনেকেই ইনিশিয়ালি হয়তো বা লো কস্টে বা মনে করেন যে কস্টের থেকেও কমে প্রাইসিং দিতে পারে টু গেইন দ্য মার্কেট, বাট এটা আসলে ইজ এ ভেরি রিস্কি ইকুয়েশন ফর দ্য বিজনেস। সো ওই জিনিসটা আসলে ফলো না করাটাই ভালো। সাধারণত ইফ ইউ আর এ সফটওয়্যার বিজনেস, ট্রাই টু মেনটেন at least a 70 to 80% মার্জিন, যাতে করে এটা একটা হেলদি বিজনেস থাকে এবং পরবর্তীতে এখান থেকে অনেকগুলা স্টেক হোল্ডারকে তুমি ইনসেন্টিফাই করতে পারো। থার্ড যে জিনিসটা অলসো খেয়াল রাখতে হবে যে আসলে হোয়াট এভার সার্ভিস ইউ আর প্রোভাইডিং, ওইটার কম্পিটিটর আসলে মার্কেটে কী ধরনের প্রাইসিং অফার করতেছে। সো অনেক সময় এমন হতে পারে যে তুমি যে সার্ভিসটা অফার করতেছো, নতুন একটা তোমার কম্পিটিটর এসে সেটার হাফ প্রাইসিং দিয়ে দিল, বাট আইডিয়ালি তোমার হচ্ছে হেড টু হেড তুমি যদি ওর সাথে তুমিও আবার প্রাইস আন্ডারকাট করো, তাহলে দেখবো যে ও আবার আন্ডারকাট করতেছে, এবং আস্তে আস্তে করে আসলে এখানে উইনার হবে কাস্টমার, এবং বোথ পার্টি উইল রিডিউস দেয়ার মার্জিন টু দেমসেলফ। সো আসলে প্রাইসিংয়ের কম্পিটিটরের সাথে প্রাইসিংয়ের হেড টু হেড ইয়েতে না যেয়ে ট্রাই টু ডিফারেন্সিয়েট ইউর প্রোডাক্ট ইন সাম ওয়ে, যাতে করে যে ক্লায়েন্ট আছে সে আসলে অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন না করে কিছু আইডেন্টিফায়েবল ফ্যাক্টর বা ফাংশনালিটি মাথায় রাখে, যাতে করে সে তোমার প্রোডাক্টটাকে সুপিরিয়র মনে করে এবং যে প্রাইসটা তুমি অফার করতেছো সেটাকে জাস্টিফায়েবল মনে করে। তো এরপরে এই তিনটা জিনিস আসলে আমাদের খেয়াল রাখা দরকার, এবং এরপরে যে জিনিসটা আরেকটু আমরা কোয়েশ্চেন করতে পারি টু দ্য ক্লায়েন্ট, যে আসলে হাউ দে ওয়ান্ট টু পে দেয়ার প্রাইস। তো সাধারণত যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যখন আমাদের ক্লায়েন্ট কোনো একটা সার্টেন ইন্ডাস্ট্রিতে আসে, সিমিলার টাইপের সার্ভিস যেটা তুমি অফার করতেছো সেটা এখন কি ধরনের মোডালিটিতে আসলে সে পারচেস করতেছে, এবং সেই মোডালিটিটা যদি ফিজিবল হয় তোমার জন্য, তাহলে অবশ্যই ক্লায়েন্ট যে মোডালিটিতে ইউজ টু সেই মোডালিটিতে আসলে মুভ করা উচিত। আবার সামটাইমস ইউ ক্যান অলসো স্টিক টু ইয়োর ওন ডিফাইন্ড মোডালিটি, যেটাতে আসলে তোমার সেলস ফোর্স এবং সেলস প্রসেস স্ট্রিমলাইন হয়, সেই জিনিসটা করেও আমরা আসলে ওটা মেনটেন করতে পারি। এরপরে আসলে আমাদের আরও কয়েকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে এই যে প্রাইসিং স্ট্র্যাটেজিটা দেওয়ার সময় নেভার ওভার কমপ্লিকেট ইউর প্রাইসিং, তাহলে আসলে কাস্টমার বা ক্লায়েন্ট যে আছে সে অনেক সময় বিরক্ত হয়ে যায় এবং সে মানে ইউ ক্যান লুজ ইউর সেল আলটিমেটলি ইফ ইউ কমপ্লিকেট ইউর প্রাইসিং। সো কমপ্লিকেটটা করো না, এবং সব সময় ইউ ট্রাই টু গো ইন কেস অফ B2B সেলস, অলওয়েজ ট্রাই টু কনসিডার অ্যানুয়াল প্যাকেজেস, যাতে করে এক ক্লায়েন্টকে তোমার বারবার অ্যাপ্রোচ না করা লাগে। ইভেন ইফ দ্য ক্লায়েন্ট অপটস টু লাইক স্মলার মান্থলি প্যাকেজেস, তাকে
হয়তো বা তোমার যে অ্যানুয়াল প্যাকেজটা আছে সেটা থেকে একটা সার্টেন ডিসকাউন্টেড অ্যামাউন্টে অফার করতে পারো, বিকজ ইউ আন্ডারস্ট্যান্ড যে কস্ট অফ সেলস ফর এভরি মান্থ ওইভাবে করে ইনকার করবে না। সো একবারে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ অ্যানুয়াল সেলস আর কি করা যাবে। সো ওই দিকটাতে আমরা মুভ করতে পারি, এবং ওইভাবে করলে অবশ্যই আমাদের কোম্পানিটা আসলে লাভবান হবে বেশি। এরপরে যেটা আছে যে একটা কোয়েশ্চেন সবসময় থাকে যে যে কোনো একটা সার্ভিস আমরা কি পাবলিশড রাখবো, মানে প্রাইসিংটাকে আমরা পাবলিশড রাখবো নাকি আমাদের ওয়েবসাইটে আমরা দিয়ে রাখবো যে কন্ট্যাক্ট দ্য সেলস পারসন, এবং ওইভাবে করে করবো। সো এই ক্ষেত্রে একটা খুবই ইন্টারেস্টিং আইডিওলজি হচ্ছে যে আমরা ইন কেস অফ B2B ক্লায়েন্টস আমরা যেটা বলতেছিলাম যে ভ্যালু ইকুয়েশনটা ম্যাটার করে। সো দ্য ভ্যালু ইকুয়েশন উইল ডিফার ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ফর ইয়োর সার্ভিস। সো আসলে তুমি যখন একটা কোনো ফিক্সড প্রাইসিং মোডালিটিতে পাবলিশ করে ফেলতেছো এবং কোনো কন্ট্যাক্ট বা কাস্টমাইজেশনের অফারিং থাকে না, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফর ফিউ ক্লায়েন্টস ইউ আর ওভার প্রাইসিং দ্য হোল সার্ভিস, যাদের কাছে তোমার প্রোডাক্টের সার্ভিসের ভ্যালুটা অতটাও সিগনিফিকেন্ট না রাইট নাও, এবং কিছু কিছু ক্লায়েন্টের কাছে তুমি তোমার সার্ভিসটা আসলে ডাউন প্রাইস করতেছো, বিকজ তাদের কাছে দ্য ভ্যালু অফ দ্য সার্ভিস ইউ আর গিভিং ইজ মাচ হাই দেন দ্য পাবলিশড ওয়ান। সো সেই ক্ষেত্রে যদি পসিবল হয় তাহলে আমরা মানে কাস্টমাইজড B2B সেলসের ক্ষেত্রে কাস্টমাইজ প্রাইসিং এবং কাস্টমাইজ প্যাকেজ আসলে দেওয়াটা বেটার, এবং ওইভাবে করে আসলে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য ইন্ডিভিজুয়াল ভ্যালুটা তখন বেটার ক্রিয়েট হয়। এরপরে হচ্ছে একটা জিনিস আমাদেরকে অবশ্য প্রাইসিংয়ের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রাইসিংটা কি গুড এনাফ টু কম্পেনসেট দ্য সেলস ফোর্স ইউ আর ইউজিং। সো আসলে এখানে একটা খুব সুন্দর ইকুয়েশন আর কি মেনটেন করলে ম্যানেজারদের জন্য খুব ভালো, যে অলওয়েজ ট্রাই টু ক্রিয়েট এ 5:1 রেশিও। তার মানে যদি তোমার কোনো একটা সেলস ফোর্স অ্যানুয়ালি 2 লাখ টাকা তার কস্ট টু কোম্পানি, তাহলে ট্রাই টু মেক 10 লাখ ওয়ার্থ অফ মানে রেভিনিউ ফ্রম দেম, এবং ওইভাবে করে আসলে চিন্তা করতে হবে যে যদি 10 লাখ হয় মান্থলি কত হচ্ছে, এবং মান্থলি হইলে পার প্রোডাক্টে যে প্রাইসটা আছে সেটা দিয়ে ভাগ করলে সেটাকে আসলে ওই মান্থের ভিতরে অ্যাটেইনেবল নাকি না। ফর এক্সাম্পল যদি 12 লাখ টাকা আমি অ্যাচিভ করতে চাই, মান্থলি 1 লাখ টাকা হয়, এবং মান্থলি তুমি যে সার্ভিসটা দিচ্ছ সেটার পার ইউনিট প্রাইস যদি তুমি 10,000 টাকা করে ধরো, তার মানে তোমার সেলস ফোর্সকে আসলে মান্থলি 10টা ক্লায়েন্টের কাছে ওই প্রোডাক্টটা বিক্রি করতে হবে, হুইচ ইজ অ্যাটেইনেবল। বাট যদি এমন হয় যে 1,000 টাকা করে, দেন ওইটা 100টা ক্লায়েন্টের কাছে বিক্রি করতে হবে। সো ওইটা কি আসলে অ্যাটেইনেবল নাকি অ্যাটেইনেবল না, সেই জিনিসটা তখন আর কি প্রাইসিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হয়। এবং লাস্ট যেই ডিলেমাটা নিয়ে আমরা কথা বলবো যে আসলে আমরা কি ফ্রি ট্রায়াল বা পাইলট দিব নাকি। তো ফ্রি ট্রায়াল বা পাইলট আসলে এখানেও একটা ইন্টারেস্টিং আইডিওলজি আছে যে ফ্রি ট্রায়াল মাঝে মধ্যে আমরা ক্লায়েন্টদেরকে দিই ওয়েন ক্লায়েন্ট ইজ নট রেডি টু ইউজ আওয়ার প্রোডাক্ট আসলে, এবং সে আসলে চাচ্ছে না, আমরা জোর করে দিচ্ছি, এরকমও অনেক সময় হয়। সো ফ্রি ট্রায়াল বা এটাকে শর্টেস্ট পসিবল অ্যামাউন্ট বা লিমিটে রাখাটা খুবই জরুরি, যাতে করে সব থেকে কম রিসোর্সে ইউ ক্যান আইডেন্টিফাই যে এই ক্লায়েন্টটাকে আসলে পেইড করা যাবে নাকি যাবে না, উইথ ডেফিনিটিভ সাকসেসিভ মেজার।
যে আসলে কতটুকু ইয়ে করলে সে পেইড ক্লায়েন্টে যাবে, এবং যত কম তাকে ফ্রি সার্ভিস অফার করা যায়, বিকজ এখানে একটা হ্যাবিচুয়েশনেরও বিষয় থাকে। ওয়ান্স তুমি বারবার যদি ফ্রি দিচ্ছ তোমার ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্ট মাঝে মধ্যে গেট হ্যাবিচুয়েটেড উইথ ফ্রি থিং, এবং ওখান থেকে আসলে আপগ্রেড করাটাও মাঝে মধ্যে ডিফিকাল্টি হয়ে থাকে। ইন কনক্লুশন আমরা একটা জিনিস বলতে পারি যে যদি আমরা এত কমপ্লিকেশন না করেও আমরা উই ক্যান জাস্ট স্টার্ট উইথ দ্য প্রাইসিং এবং অ্যাপ্রোচ করা শুরু করতে পারি ক্লায়েন্টদেরকে। এবং যদি দেখি যে আমাদের প্রত্যেকটা ডিলই আর কি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক এ গ্রেট প্রোডাক্ট। আসলে প্রোডাক্টের উপরে কিছু নাই। সো প্রোডাক্টটা যদি ভালো থাকে অ্যান্ড দেন ইউ আর অফারিং এ প্রাইস যেটাতে আসলে প্রত্যেকটা ডিল ক্র্যাক হয়ে যাচ্ছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে তুমি হয়তো অনেক সস্তায় দিচ্ছ এবং এর জন্য সবাই তোমার প্রোডাক্টটা নিচ্ছে। আর যদি দেখো যে তুমি আসলে 20-25% অফ দ্য ডিল ক্র্যাক করতে পারতেছো এবং বাকি ডিলগুলো আসলে ক্র্যাক হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ইউ আর অফারিং মেবি অপটিমাম প্রাইস, বিকজ আসলে সব ডিল ক্র্যাক না হওয়ারই কথা, এবং সবাই আসলে তোমার প্রোডাক্ট ক্যারি করবে না, এবং ওইভাবে করেই জিনিসটা কাজ করার কথা। সেই ক্ষেত্রে তোমরা আসলে প্রত্যেকটা ক্লায়েন্টে ডিফারেন্ট প্রাইসিং ট্রাই করে আসলে জিনিসটাকে একটা অ্যাডজাস্টেবল অ্যামাউন্টে আসতে পারো, যাতে করে ইউ ক্যান রিয়েলি স্টার্ট your operations approaching the client. Thank you for listening to the video. I just tried to share my knowledge on B2B pricing. Hopefully নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো খুবই শীঘ্রই। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।